বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা আমাদের চ্যানেলে শুনেছ সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু ও বজ্রলামা উপন্যাসের প্রথম ও দ্বিতীয় পর্ব। আজ আমাদের চ্যানেলে রিলিজ করছে এই উপন্যাসের বাকি দুটি পর্ব। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমাদের চ্যানেলে এসে গল্প শুনছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উদ্বুদ্ধ করতে ভুলো না। আর আমাদের গল্পের সমস্ত আপডেটস পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে হবে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসেও ফলো করতে পারো, সেখানেও আমরা গল্পের নিয়মিত আপডেটস দিই। এছাড়া আমাদের যদি আর্থিকভাবে সাহায্য করতে চাও, তাহলে জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের চ্যানেলের সকল মেম্বার্সদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর তোমরা নিশ্চয়ই জানো যে সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024। আমরা অর্থাৎ টিম থ্রিলার ল্যান্ড উপস্থিত থাকছি আগামী 26শে জানুয়ারি। দুপুর 3টে আমাদের পাবেন 104 নম্বর স্টল অর্থাৎ অরণ্যমন প্রকাশনীতে, এবং বিকেল 5টায় 470 নম্বর স্টল অর্থাৎ বিভা পাবলিকেশনসের সামনে। তাহলে দেখা হচ্ছে সবার সঙ্গে। বেশ, চলো এখন শুরু করা যাক আমাদের আজকের গল্প। সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু ও বজ্রলামা উপন্যাসের তৃতীয় পর্ব। গভীর জঙ্গলের পথ, এখান দিয়ে গাড়ি চলার কোনো প্রশ্ন নেই। জিপটাকে রেখে আসা হয়েছে আগের গুম্ফার কাছে। ওরা চলেছে টাট্টু ঘোড়ার পিঠে। কাকাবাবুর ঘোড়ায় চড়তে কোনো অসুবিধে নেই। ক্রাচ দুটোকে তিনি ঘোড়ার পেছনের দিকে বেঁধে নিয়েছেন। একটু আগে সন্তু যাচ্ছে লামাজির পাশাপাশি। রাজা, তুমি যে রাষ্ট্রপতির কাছ থেকে চিঠিটা এনেছো, সে কথা তো আমাকে আগে ঘুণাক্ষরেও জানাওনি। আমি রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি আনিনি, উনি নিজেই আমাকে চিঠি দিয়েছেন। এইসব ব্যাপারে ওর খুব কৌতূহল, কিন্তু রাষ্ট্রপতির চিঠিটাও লামাজি মানতে চাইছিলেন না। এটা বড় আশ্চর্য ব্যাপার। তিব্বতের হাজার হাজার রিফিউজিকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, এজন্য ভারতের কম ক্ষতি হয়নি। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়েছে, সেজন্য ওদের কৃতজ্ঞ থাকা উচিত। এই লামাজি গোয়ার ধরনের মানুষ। উনি রাজি না হলে চিঠিটা আমি মহালামাকে দেখাতাম, উনি নিশ্চয়ই রাজি হতেন। উনি খুব হাসি খুশি মানুষ, যদিও এই লামাজির কথাতেই এখানে সব চলে। আচ্ছা, এই লামাজির নাম কি? এর আসল নাম দর্জে লামা কিংবা বজ্র লামা, কিন্তু সবাই শুধু লামাজি লামাজিই বলে। এখন যে মনস্টারিতে আমরা যাচ্ছি, সেখানে তুমি কখনো গিয়েছো? না, মানে দূর থেকে দেখেছি, ভিতরে যায়নি। আশ্চর্য ব্যাপার নরবু, এখানে 300 বছর বয়সী মানুষ থাকে, তা জেনেও তোমার কখনো আগ্রহ হয়নি? আগ্রহ থাকলেই বা উপায় কি? শুনেছি তো ওর মধ্যে বাইরের কোনো লোককে কখনো যেতে দেয় না। স্থানীয় গোর্খারা ওই মনস্ট্রিকে খুব ভয় পায়। কেন ভয় পাবে কেন? ভগবান বুদ্ধের শিষ্যরা তো সবাই অহিংস। এরা এক ধরনের তান্ত্রিক। সব তিব্বতীরাও এখানে আসে না। তিব্বতীদের মধ্যেও তো আলাদা আলাদা ভাগ আছে, একের সঙ্গে অন্যদের মেলে না। এই যে লামাজি, ইনি কারোর চিকিৎসা করে রোগ সারিয়ে দেন, পয়সা কড়ি কিছু নেন না। আবার কারোর ওপর খুব রেগে গেলে কঠিন শাস্তিও দেন। একবার একজন চোর নাকি এই জঙ্গলের মনস্ট্রিতে ঢুকেছিল। সে অন্ধ হয়ে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এলো। কেউ তার চোখ দুটো খুবলে নিয়েছে। সারা গায়েও কোনো হিংস্র জন্তুর নখের ফালা ফালা দাগ। জন্তুর নখ না মানুষের নখ, তা বোঝা গেল কি করে? মনস্টারির মধ্যে হিংস্র জন্তু থাকবে কি করে? তা কে জানে। তবে মানুষের নখ কি কারোর শরীর ওরকম ভাবে চিরে দেয়? সেই থেকেই লোকের ধারণা ওই মনস্ট্রির মধ্যে নানা রকম অদ্ভুত কাণ্ড ঘটে। তোমাকে তো সাহসী লোক বলে জানতাম নরবু।
তুমিও এইসব আজগুবি কথা শুনে ভয় পাও? এদের অলৌকিক ক্ষমতা আছে। আমি জন্তু জানোয়ারদের ভয় পাই না, কিন্তু তান্ত্রিকরা অনেক রকম অলৌকিক কাণ্ড কারখানা ঘটিয়ে দিতে পারে। তুমি সঙ্গে আছো বলেই আমি যাচ্ছি, না হলে যেতাম না। ইচ্ছে করলে এখনো ফিরে যেতে পারো। আরে না না না, ফিরবো কেন? তোমাকে, সন্তুকে কোনো বিপদের মধ্যে ফেলে আমি কি পালাতে পারি? হ্যাঁ, অবশ্য এবারে কোনো বিপদের আশঙ্কা নেই। লামাজি নিজেই তো আমাদের নিয়ে যাচ্ছেন। সন্তুর জন্যই এবার সবকিছু হলো। সন্তুর কথাতেই উনি রাজি হলেন। সন্তুর সঙ্গে ওর খুব ভাব জমে গেছে। দেখো দুজনে কত গল্প করছে। তুমি তো অলৌকিক বিশ্বাস করো না রাজা, কিন্তু সন্তুর অসুখটা কিরকম চট করে সেরে গেল, এটা দারুণ আশ্চর্য ব্যাপার নয়? তেমন কিছু আশ্চর্য ব্যাপার নয়, তবে ভালো ভালো, নিশ্চয়ই ভালো। আমি খুশি হয়েছি। তুমি এখনো বলছো আশ্চর্য ব্যাপার নয়? কাকাবাবু, এবার ডান দিকে বেঁকে যেতে হবে, তারপর একটা ঝর্ণা পড়বে। লামাজি বললেন ঝর্ণাটায় বেশি জল নেই, ঘোড়া শুদ্ধই পার হওয়া যাবে। ঠিক আছে। এই পাহাড়ি ঝর্ণাটার নাম ডিংলা। এক এক সময় এটা জলে ভরে যায়, আর এত জোর স্রোত হয় যে কিছুতেই পার হওয়া যায় না। দুজন লোক স্রোতের টানে ভেসেও গেছে। এই ঝোড়াটাই মনস্ট্রিকে 3 দিক থেকে ঘিরে আছে। পেছনে খাড়া পাহাড়, তাই এখানে সব সময় আসাও যায় না। এটা কতদিনের পুরনো? এটা অনেক দিনের পুরনো। এটা কিন্তু তিব্বতী রিফিউজিরা বানায়নি, তার অনেক আগে থেকেই ছিল। তাহলে 300 বছরের কোনো বুড়ো যদি এখানে থেকে থাকে, তাহলে সে তিব্বত থেকে আসেনি, ভারতেই জন্মেছে। তা জানি না। তুমি এখনো যদি থাকে বলছো, এখনো বিশ্বাস করতে পারছো না? প্রমাণ পাওয়ার আগেই কি করে বিশ্বাস করি বলো? জঙ্গলটা অন্ধকার হলেও ঝর্ণার জলে চিকচিকে জ্যোৎস্না দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে একটা মিষ্টি কুলুকুলু আওয়াজ। সন্তু আগে ঘোড়া নিয়ে ছপাত ছপাত করে পার হয়ে গেল ঝর্ণাটা। লামাজি দাঁড়িয়ে যেতে কাকাবাবু আর ক্যাপ্টেন নোরবুকে বললেন, আপনারা আগে যান। কাকাবাবুর ঘোড়াটা জলে পা দিয়েই চিহি করে ডেকে 2 পা তুলে দিল উঁচুতে। ওর বোধহয় জলটা বেশি ঠান্ডা লেগেছে। কাকাবাবু শক্ত করে ধরে রাখলেন লাগাম। পা খোঁড়া হবার আগে তিনি খুব ভালো ঘোড়া চালাতেন। তিনি ডান হাঁটু দিয়ে ঘোড়াটার পেটে একটা খোঁচা লাগাতেই সে তরবর তরবর করে ঝর্ণাটা পেরিয়ে এলো। এদিকে জঙ্গল অনেকটা পরিষ্কার, সামনে একটা ফাঁকা মাঠের মতন। তারপর দেখা যাচ্ছে একটা অন্ধকার বাড়ির রেখা। কোথাও কোনো আলো নেই। অন্ধকারেই বোঝা যাচ্ছে মনেস্ট্রিটা বেশ বড়। যাই বলো রাজা, এখান থেকে দেখলেই কেমন যেন গা ছমছম করে, কেমন যেন রহস্যময়। রহস্যময় বাড়ি দেখতেই আমার বেশি ভালো লাগে, সাধারণ বাড়ি তো রোজই দেখি। লামাজি চিৎকার করে কি যেন একটা বললেন। একই রকম চিৎকার 2-3 বার করার পর দূরে দপ করে জ্বলে উঠল 2টো মশাল। মনেস্ট্রির মধ্যে ঢং ঢং করে শব্দ হতে লাগলো। সন্তু ঘোড়া ছুটিয়ে সেই মশালের দিকে এগিয়ে গেল সকলের আগে। তোমার ভাইপোটির দেখছি একদম ভয় ডর নেই। কাছে আসতে দেখা গেল 2জন বিশাল চেহারার পুরুষ উঁচু করে ধরে আছে মশাল 2টো। তাদের ভাবলেশহীন মূর্তির মতো মুখ। মনস্ট্রির বড় দরজাটা নানা রকম কারুকার্য করা, সেটা খুলে গেল আস্তে আস্তে। ভেতরটা পুরোপুরি অন্ধকার, তার মধ্যেই কোথায় যেন ঘণ্টা বাজছে। লামাজি সকলকে ঘোড়া থেকে নেমে পড়বার জন্য ইঙ্গিত করলেন। মনাস্ট্রির ভেতর থেকে বেরিয়ে এলো 2জন লোক। তারা লামাজির কাছে হাঁটু গেড়ে বসল নিঃশব্দে। লামাজি তাদের মাথায় হাত রেখে আশীর্বাদের মন্ত্র পড়লেন।
একটু পরে তারা উঠে দাঁড়িয়ে ঘোড়াগুলো নিয়ে চলে গেল। এইবার মনাস্ট্রি থেকে বেরিয়ে এলেন একজন বৃদ্ধ, ছোটখাটো চেহারা, মাথা ভর্তি সাদা চুল, গায়ে একটা নানা রকম ছবি আঁকা আলখাল্লা। ইনি মহালামা। লামাজি অর্থাৎ বজ্রলামা এগিয়ে গিয়ে সেই মহালামার কাছে হাঁটু গেড়ে বসলেন। মহালামা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন বিড়বিড় করে। বজ্রলামা কি যেন একটা জানালেন মহালামাকে। সে মুখের ভাষা ক্যাপ্টেন নরবুও বুঝতে পারলেন না। মহালামা মুখ তুলে খুনখুনে গলায় বললেন, ওয়েলকাম ওয়েলকাম। সন্তু হঠাৎ মহালামার সামনে গিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য হাঁটু গেড়ে বসল। মহালামা তার মাথাতেও হাত রেখে বললেন, ওয়েলকাম ওয়েলকাম। এবার সবাই মিলে আসা হলো মনেস্ট্রির ভেতর। অন্ধকারে কিছুই দেখা যায় না। আন্দাজে মহালামা এবং বজ্রলামার পেছনে যেতে যেতে সবাই 2-3 বার ঠোক্কর খেতে লাগলো। একটা কোনো আলো আনা যায় না? অন্ধকারে আমাদের অসুবিধে হচ্ছে। খুব প্রয়োজন না হলে আমরা আলো জ্বালি না। সন্ধ্যের পর জ্যোৎস্না কিংবা অন্ধকার যাই থাকুক, তাতেই আমরা কাজ চালাই। আজ জ্যোৎস্না ওঠেনি, ঠিক আছে, একটা মোমবাতি জ্বালানো যাক। তিনি জোরে জোরে 2 বার হাততালি দিলেন। এইবার সন্তুর বয়সী একটি ছেলে মোমবাতি জ্বালিয়ে নিয়ে এলো। বাইরে থেকে একজন নতুন লোক এসেছে, তবু ছেলেটা কোনো কৌতূহলই দেখালো না, কারোর দিকে চাইল না, তার চোখ মাটির দিকে। ছেলেটির হাত থেকে মোমটি নিয়ে নিলেন বৃদ্ধ মহালামা। কাছে এসে তিনি কাকাবাবুদের প্রত্যেকের মুখ ভালো করে দেখলেন। বারবার ওয়েলকাম ওয়েলকাম বলতে লাগলেন। মনে হয় এ ছাড়া তিনি আর কোনো ইংরেজি শব্দ জানেন না। তারপর তিনি মোমটি তুলে দিলেন লামাজি অর্থাৎ বজ্রলামার দিকে। আপনারা আসুন আমার সঙ্গে। ডান দিক ঘুরে একটা গলির মতো জায়গা দিয়ে খানিকটা যাবার পর তিনি একটা ঘরের দরজা খুললেন। এই ঘরটা ছোট, তাতে পাশাপাশি 2টো খাট পাতা, ধপধপে সাদা চাদর বিছানা পাতা, দেওয়ালের গায়ে জাতকের অনেক ছবি আঁকা। আপনারা এই ঘরে বিশ্রাম করুন। প্রাচীন লামার কখন ঘুম ভাঙবে তার কোনো ঠিক নেই। হয়তো আপনাদের 2-3 দিন এখানে অপেক্ষা করতে হতে পারে। আবার তিনি আজ রাত্রেও একবার জেগে উঠতে পারেন। আশা করি এখানে থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না। না, কোনো অসুবিধা হবে না। কাকাবাবু একটা খাটের ওপর বসে বললেন, সন্তু, এদিকে আয় তো। সন্তু কাছে আসতে তিনি তার কপালে হাত ঠেকিয়ে দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোর এখন কোনো কষ্ট হচ্ছে না তো? নো পেন নো ফিভার, আমার অসুখ একদম সেরে গেছে। কাকাবাবু কিছুক্ষণ সন্তুর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ভালো কথা, তোর ক্যামেরাটা বার কর। কাকাবাবুদের জিনিসপত্র সব জিপ গাড়িতেই রেখে আসা হয়েছে। সঙ্গে আনা হয়েছে শুধু একটা ছোট্ট ব্যাগ। সন্তু সেই ব্যাগ থেকে তার ক্যামেরা বের করল। সেটা হাতে নিয়ে দেখে তিনি বললেন, এখনো ফিল্ম আছে 15টা। ফ্ল্যাশটা ঠিক কাজ করছে তো, একবার দেখা যাক। এই সন্তু, তুই ক্যাপ্টেন নরবুর পাশে গিয়ে দাঁড়া। ক্যামেরাটা চোখে লাগিয়ে তিনি ওদের দুজনের একসঙ্গে কয়েকটা ছবি তুললেন। ফ্ল্যাশটা ঠিকমতোই জ্বলল। কাকাবাবু সন্তুষ্ট হয়ে ক্যামেরাটা রাখলেন কোটের পকেটে। ক্যাপ্টেন নরবু একটা খাটে শুয়ে পড়ে বললেন, আজ রাত্রিরে আর কিছু হবে না মনে হয়। আচ্ছা, প্রাচীন লামাকে দেখলেও কি তার বয়স বোঝা যাবে? ওরা তিব্বতী ভাষায় কি সব লিখে রেখেছে, তা তুমি কিংবা আমি কিছুই বুঝবো না। আজকাল ডাক্তারি পরীক্ষায় মানুষের বয়স অনায়াসে জানা যায়। কিন্তু তুমি তো ডাক্তার নও। চোখে দেখে খানিকটা তো বুঝবো। 100 বছরের একজন মানুষ আর 300 বছরের মানুষের চেহারা তো এক হতে পারে না।
300 বছর বয়স হলে মানুষের চেহারা কেমন হয় কে জানে। তারা কি চোখে দেখতে পায়, কানে শুনতে পায়? বাইবেলে আছে মেথুসেলা নামে একজন লোক 300 বছর বেঁচে ছিল। বার্নার্ড শ নামে একজন নাট্যকারের নাম শুনেছ? তিনি বলেছিলেন, আমিও মেথুসেলার মতো 300 বছর বাঁচতে চাই। রামায়ণ মহাভারতেও এক একজনের বয়স 200-300 বছর না? আচ্ছা, পিতামহ ভীষ্মের বয়স কত? এরা সবাই গল্পের চরিত্র। সত্যিকারের কোনো মানুষ 150 বছরের বেশি বেঁচেছে এমন কখনো শোনা যায়নি পৃথিবীর কোনো দেশে। তাও 150 বছরটাও সন্দেহজনক, ঠিক প্রমাণিত হয়নি। প্রাচীন লামার বয়স যদি সত্যি 300 বছর হয়, তবে তাঁকে আমি দিল্লি নিয়ে যাব। সারা পৃথিবীর সাংবাদিকদের ডেকে প্রেস কনফারেন্স করব। এটা হবে মানুষের ইতিহাসের এক পরম আশ্চর্য ঘটনা। প্রাচীন লামাকে এরা এই মঠের বাইরে নিয়ে যেতে দেবে? কাকাবাবু কিছু উত্তর দেবার আগেই দরজা খুলে ঢুকলো একজন লোক। একটা কাঠের গোল ট্রেতে চা ও রুটি তরকারি সাজানো। ঘরে কোনো টেবিল চেয়ার নেই। ট্রেটা একটা বিছানার ওপর রেখে লোকটি ক্যাপ্টেন নরবুকে কি যেন একটা বলে চলে গেল। কি বলল লোকটি? আমাদের খেয়ে নিতে বলল। 0.5 ঘন্টা বাদে বজ্রলামা আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। এত চটপট আমাদের জন্য খাবার তৈরি হয়ে গেল? এ যে অনেক রুটি দিয়েছে। ওরা খাওয়া শেষ করার খানিক বাদে বজ্রলামা এলেন সেই ঘরে। এখন তিনি একটা সিল্কের আলখাল্লা পরে আছেন, তাতে বিরাট করে একটা ড্রাগন নাকা। তাঁর হাতে এক গোছা জ্বলন্ত ধূপকাঠি। সেই ধূপের গন্ধ সাধারণ ধূপের মতো নয়, গন্ধটা অচেনা আর খুব তীব্র। বজ্রলামা বললেন, আপনারা সৌভাগ্যবান, বেশি অপেক্ষা করতে হলো না। প্রাচীন লামা একটু আগে জেগে উঠেছেন। টানা 3 দিন তিনি ঘুমিয়েছিলেন। তাহলে এখন নিশ্চয়ই তিনি খাওয়া দাওয়া করবেন। আমরা কি তাহলে একটু পরে তাঁর সঙ্গে দেখা করতে যাব? তিনি কিছু খান না, আপনারা এখনই যেতে পারেন। তিনি কিছুই খান না? গত 50 বছর ধরে আমি দেখছি উনি ঘুম থেকে উঠে শুধু 1 গ্লাস জল পান করেন আর একটা গাছের শিকড় জীবন। কোন গাছের শিকড়? তা আমিও জানি না, দেখে চিনতেও পারি না। কোনো একটা গাছের শুকনো শিকড়। ওনার কাছে অনেকখানি আছে। উনি সামান্য একটুখানি চিবিয়ে খান। যতটা আছে তাতে উনি আরো 200 বছর খেতে পারবেন। শুধু গাছের শেকড় চিবিয়ে মানুষ বাঁচতে পারে? গাছের শেকড় খেয়ে দীর্ঘজীবী হওয়া যায়? তাহলে তো সেই শেকড় পরীক্ষা করে দেখা উচিত। সেই শেকড় খুঁজে বার করে আরো অনেক মানুষকে বাঁচিয়ে রাখা যায়। সব মানুষের তো বেশি দিন বেঁচে থাকার প্রয়োজন হয় না। এনার দিব্যদৃষ্টি আছে, এনার জীবনের মূল্য অনেক। ইনি ভগবান বুদ্ধের পুনর্জন্মের পর মৈত্রেয়কে দেখে চিনতে পারবেন। সেই দিন ঘনিয়ে এসেছে। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চলুন তাকে দেখে আসি। আপনারা 3 জনেই যাবেন, না শুধু আপনি একা দেখবেন? সন্তু আর ক্যাপ্টেন নরবু একসঙ্গে বলে উঠল যে তারাও তাকে দেখবে। সবাই তার দৃষ্টি সহ্য করতে পারে না। তার চোখের দিকে তাকালেই অনেকে অজ্ঞান হয়ে যায়। এর আগেও এরকম হয়েছে। সেই জন্যই তো তার সঙ্গে বাইরের লোকের দেখা করতে দিই না। এমনকি আমি নিজেও ওনার চোখের দিকে 5 মিনিটের বেশি তাকিয়ে থাকতে পারি না। দিব্যদৃষ্টি কাকে বলে জানি না, কখনো দেখিনি। এই সুযোগটা আমরা কেউই ছাড়তে চাই না। বজ্রলামা সন্তুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে ক্যামেরা আছে? সন্তু অমনি কাকাবাবুর দিকে আঙুল দেখিয়ে বলল, ওনার কাছে আছে। ক্যামেরাটা অনুগ্রহ করে এখানে রেখে যান, কেউ নেবে না। ওনার একটা ছবি তোলা যাবে না? সে প্রশ্নই ওঠে না। মহাপুরুষদের সামনে ছেলে খেলা চলে না। কাকাবাবু ক্ষুণ্ণভাবে ক্যামেরাটা কোটের পকেট থেকে বের করে রেখে দিলেন। আর একটা অনুরোধ, সেখানে গিয়ে কোনো শব্দ করবেন না, কথা বলবেন না। প্রাচীন লামাকে কোনো প্রশ্ন করে লাভ নেই। উনি আপনাদের ভাষা কিছু বুঝবেন না। আপনারা জুতো খুলে রেখে আমার সঙ্গে চলুন।
বজ্রলামার এক হাতে ধূপকাঠির গোছা, অন্য হাতে তিনি তুলে নিলেন এই ঘরের মোমবাতিটা। তারপর ঘর থেকে বেরিয়ে একটা সরু গলি পার হয়ে তারা এলেন মনেস্ট্রির মূল জায়গাটায়। এই ঘরটা বিশাল, যেমন চওড়া তেমনই উঁচু। একদিকে রয়েছে প্রকাণ্ড এক বুদ্ধ মূর্তি, প্রায় 10 ফুট লম্বা তো হবেই। সেই মূর্তির দুপাশে জ্বলছে বড় বড় প্রদীপ। সেই প্রদীপের আলোতে এত বড় ঘরে অন্ধকার কাটেনি। অদ্ভুত এক আলো আঁধারি চারিদিকে। দেওয়ালে দেওয়ালে আরও অসংখ্য মূর্তি রয়েছে, সেগুলো কিছুই বোঝা যাচ্ছে না। ক্যাপ্টেন নরবু হিন্দু হলেও মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করলেন সেই বুদ্ধ মূর্তির উদ্দেশ্যে। তাঁর দেখা দেখি সন্তুও তাই করল। কাকাবাবু প্রণাম করলেন হাত জোর করে। বজ্রলামা সেই ঘরের এক কোণের একটা দরজা খুলে ফেললেন। তারপর নামতে লাগলেন ঘুটঘুটে অন্ধকার সিঁড়ি দিয়ে। এইসব মনেস্ট্রিতে যে মাটির তলায় ঘর থাকে তা কাকাবাবু জানতেন না। ঘুরিয়ে ঘুরিয়ে বেশ দূরের একটা ঘরে নিয়ে এলেন বজ্রলামা। সেই ঘরের সামনে একজন লোক মাটিতে বসে বসে ঘুমে ঢুলছে। সে এতই ঘুমাচ্ছিল যে মাঝে মাঝে তার মাথাটা ঠেকে যাচ্ছে মাটিতে। বজ্রলামা একটুক্ষণ দাঁড়িয়ে লোকটাকে দেখলেন। তারপর হঠাৎ খুব জোরে একটা লাথি মারলেন তার মুখে। লোকটি আঁক করে চেঁচিয়ে উঠল। তারপর বজ্রলামাকে দেখেই জড়িয়ে ধরল তার 2 পা। কান্না কান্না সুরে কি যেন একটা বলতে লাগলো। বজ্রলামা তার চুলের মুঠি ধরে টেনে তুলে একপাশে সরিয়ে দিলেন। তারপর তাকে কিছু একটা আদেশ দিয়ে ঠেলে খুললেন দরজা। এই ঘরের মধ্যেও নিশ্ছিদ্র অন্ধকার। বজ্রলামার হাতের মোমটার সমস্ত আলো সেই অন্ধকার ভেদ করতে পারছে না। বজ্রলামা তার হাতের ধূপকাঠির গুচ্ছ একদিকের দেওয়ালে কিসে যেন একটা গুঁজে দিলেন। নিভিয়ে দিলেন মোমবাতিটা। চুপ করে দাঁড়িয়ে থাকুন, মহাপুরুষ প্রাচীন লামাকে ঠিক সময় দেখতে পাবেন। ঘরের মধ্যে ধূপের গন্ধ ছাড়াও আরও কিসের যেন একটা গন্ধ। কাছেই কোথাও একটা গোঁ গোঁ আওয়াজ শুরু হলো, অনেকটা যেন কোনো যন্ত্রের আওয়াজের মতো। কাকাবাবু দাঁড়িয়ে আছেন সন্তু আর ক্যাপ্টেন নরবুর মাঝখানে। অন্ধকারে বজ্রলামাকে আর দেখাই যাচ্ছে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সময় কাটতে লাগলো। বজ্রলামা আর কিছুই বলছেন না। অন্ধকারের মধ্যে এরকমভাবে দাঁড় করিয়ে রাখার কি মানে হয় তা কাকাবাবু বুঝতে পারছেন না। তবু তিনি ধৈর্য ধরে রইলেন। হঠাৎ ধূপগুলো থেকে ফসফস করে শব্দ হতে লাগলো। তারপর ফুলঝুরির মতো সেগুলো থেকে ঝরে পড়তে লাগলো আলোর ফুলকি। সে এক বিচিত্র আলো। কাকাবাবুরা চমকে 3 জনেই সেদিকে তাকালেন। ধূপকাঠি থেকে এই রকম আলো বেরোতে কেউ কখনো দেখেনি। সেই আলোর ফুলকিতেই অন্ধকার খানিকটা কেটে গেল। তাতে দেখা গেল একদিকে একটা উঁচু বেদি, তার উপরে একজন মানুষ শুয়ে আছেন, একটা চাদরে বুক পর্যন্ত ঢাকা। মানুষটি পাশ ফিরে আছে, এদিকেই মুখ। আলোর ফুলকিগুলো ক্রমশই জোরালো হলো। তখনই দেখা গেল উঁচু বেদির ওপর শুয়ে থাকা মানুষটির মুখ। কাকাবাবু বিস্ময় চেপে রাখতে পারলেন না। এ কি? শুয়ে থাকা মানুষটির মুখ একটি বালকের মতো। বয়স 13-14 বছরের বেশি বলে মনে হয় না। অত্যন্ত ফর্সা পরিষ্কার মুখ। মাথার চুলগুলো শুধু ধপধপে সাদা। প্রাচীন লামাকে প্রণাম করুন। ইনি প্রাচীন লামা? এখনো বিশ্বাস হচ্ছে না? মহাযোগীদের শরীর অনবরত বদলায়, শরীরে বার্ধক্য আসে, বার্ধক্যের শেষ সীমায় পৌঁছানোর পর আবার শৈশব ফিরে আসে। তখন শরীরটা শিশুর মতন হয়ে যায়, তারপর যৌবন, আবার বার্ধক্য, আবার শৈশব।
একই শরীরে বারবার এই পালা চলে। হ্যাঁ হ্যাঁ, এইরকমই হয়, আমিও শুনেছি। কি সুন্দর, কি অপূর্ব দেখতে তাকে। কিন্তু এখানে এত কঙ্কাল কেন? ধূপকাঠির আলোর ফুলঝুরিতে এখন দেখা যাচ্ছে উঁচু বেদিটার পেছনের দেওয়ালে সারি সারি মরার মাথার খুলি। কাকাবাবু হাত জোড় করে বেশ জোরে জোরে বললেন, হে মহামানব প্রাচীন লামা, আমাদের প্রণাম গ্রহণ করুন। তারপর একটুখানি এগিয়ে গিয়ে কাকাবাবু জিজ্ঞেস করলেন, আমি কি ওর পা ছুঁয়ে একবার প্রণাম করতে পারি? দাঁড়ান, আর এগোবেন না। উনি কোনো মানুষের স্পর্শ সহ্য করতে পারেন না। অপেক্ষা করুন, উনি একটু পরেই চোখ মেলবেন। বালকের মতো সেই মুখ, সেই প্রাচীন লামার চক্ষু দুটি বোজা, ঠোঁট হাসি মাখানো। সত্যি ভারী সরল সুন্দর সেই মুখ। শুধু মাথা ভর্তি পাকা চুল দেখলেই গা শিরশির করে। দেখা হয়ে গেছে, আমার দেখা হয়ে গেছে। কাকাবাবু তাকে চুপ করতে বললেন। বালক বেশি প্রাচীন লামা আস্তে আস্তে চোখ খুললেন। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত কাণ্ড শুরু হলো। সারা ঘরের মধ্যে বিদ্যুতের মতো আলো ঝলকাতে লাগলো, ঠিক আকাশের বিদ্যুতের মতোই ছোটন্ত আলো। প্রত্যেকটা মরার মাথার খুলির চোখ দিয়ে আলো বেরোতে লাগলো। সব মিলিয়ে এত আলো যে চোখ ধাঁধিয়ে যায়। বালক বেশি প্রাচীন লামা এবার উঠে বসলেন। তার মাথার চারপাশেও ঘুরতে লাগলো আলো, তার শরীর থেকেও যেন আলো বেরোচ্ছে। তিনি আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন এদের দিকে। ক্যাপ্টেন নার্বু হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে নিজের ভাষায় মন্ত্র পড়তে লাগলেন। সন্তু দু হাতে চোখ ঢেকে বলে উঠল, আহ, জ্বালা করছে, আবার চোখ জ্বালা করছে কাকাবাবু। কাকাবাবু দ্রুত হাতে এগিয়ে গিয়ে উঁচু বেদিটার ওপর এক হাতের ভর দিয়ে অন্য হাতে ছুঁয়ে দেখতে গেলেন প্রাচীন লামাকে। কিন্তু তার গায়ে হাত দেবার আগেই কাকাবাবু প্রবল আর্তনাদ করে মাটিতে ধপাস করে পড়ে গেলেন। সেই মুহূর্তেই তার জ্ঞান চলে গেল। ঘুম ভাঙার আগে কয়েকবার ছটফট করলেন কাকাবাবু। তার মাথায় বেশ যন্ত্রণা হচ্ছে। ঘুমটা যত পাতলা হয়ে আসছে ততই যন্ত্রণা বাড়ছে। চোখ মেলেই ধর্মর করে তিনি উঠে বসলেন। সেই কাল রাতের ধপধপে চাদর পাতা বিছানা। পাশের খাটে অঘরে ঘুমাচ্ছেন ক্যাপ্টেন নরবু। কাকাবাবু একবার ভাবলেন, কাল রাত্রে এই মনেস্ট্রিতে পৌঁছাবার পর তারা কি এই ঘরেই শুয়ে আছেন? ঘুমের মধ্যে কি একটা বিশ্রী দুঃস্বপ্ন দেখেছেন? বাচ্চা ছেলের মতো দেখতে 300 বছর বয়সী প্রাচীন লামা, ঘরের মধ্যে বিদ্যুতের চমক, এইসব তো মানুষ দুঃস্বপ্নেই দেখে। কিন্তু মাথায় চোট লাগলো কি করে? হাত দিয়ে দেখলেন একটা ব্যান্ডেজের মতো ফিটটি বাঁধা আছে। পেছন দিকে এক জায়গায় বেশ ব্যথা। তিনি পাশের খাটে উঁকি মেরে দেখলেন ক্যাপ্টেন নরবুর ওদিকে সন্তু আছে কিনা। সন্তু নেই। সন্তু তাহলে অন্য কোথাও শুয়েছে। ক্যাপ্টেন নরবুকে ধাক্কা দিয়ে তিনি ডাকলেন, নরবু, নরবু, ওঠো। ক্যাপ্টেন নরবুর যেন কুম্ভকর্ণের মতো ঘুম, কিছুতেই উঠতে চান না। কাকাবাবু 2 হাত দিয়ে তাকে ঝাঁকাতে লাগলেন। হঠাৎ এক সময় ক্যাপ্টেন নরবু লাফিয়ে চেঁচিয়ে উঠে বললেন, কি হয়েছে? কি হয়েছে? কাল রাত্রিরে কি হয়েছিল বলো তো, মনে আছে তোমার? ক্যাপ্টেন নরবু অপলকভাবে তাকিয়ে রইলেন কাকাবাবুর মুখের দিকে। তারপর আস্তে আস্তে বললেন, কাল রাত্রিরে ও কি দেখলাম! জীবন ধন্য হয়ে গেছে। সত্যিকারের মহামানব, তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। তিনি চোখ মিলতে সারা ঘর আলো হয়ে গেল। কাকাবাবু এবার বুঝলেন যে কাল রাত্রের ঘটনাগুলো দুঃস্বপ্ন নয়,
দুজন মানুষ একই সঙ্গে একই দুঃস্বপ্ন দেখতে পারে না। তিনি ভ্রু কুঁচকে বললেন, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমাকে কি এই ঘরে ওরা বয়ে নিয়ে এসেছে? সে কথা আমারও মনে নেই, আমিও জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। বজ্ররামা ঠিকই বলেছিলেন, মহামানবের দিব্য দৃষ্টি সহ্য করা যায় না। তিনি কি সুন্দর করে হাসছিলেন, আমাদের আশীর্বাদ করলেন, কিন্তু তার শরীর থেকে যে আলো বেরোতে লাগলো তাতেই আমার মাথা ঝিমঝিম করছিল। তারপর ঠিক ইলেকট্রিক শক খাবার মতন আমার সারা শরীর কেঁপে উঠল। তারপর আর কিছু মনে নেই। সন্তু কোথায়? জানি না তো, বোধহয় বাইরে গেছে। এখন কত বেলা হয়েছে? প্রায় 11টা বাজে। ওরে বাবা, এতক্ষণ ঘুমিয়েছি। যাই বলো রাজা, সত্যি জীবনটা ধন্য হয়ে গেল। 300 বছরের বৃদ্ধ প্রাচীন লামার কি অপরূপ শরীর, একেবারে তাজা, ঠিক যেন আলো দিয়ে করা। এমন কোনোদিনও দেখবো কল্পনাও করিনি। নিজের চোখে দেখলাম, হার তো অবিশ্বাস করা যায় না, বলো? আমি অবশ্য নিজের চোখকেও বিশ্বাস করি না। নিজের চোখও ভুল দেখতে পারে, নিজের কানও ভুল শুনতে পারে। মানুষের চোখ, কান, নাকও কখনো কখনো ভুল করতে পারে, কিন্তু মানুষের মন ভুল করে না। অবশ্য যুক্তি বোধটা ঠিক রাখতে হয়। তার মানে? ধরো আমি যদি দেখি একটা দড়ি হঠাৎ সাপ হয়ে গেল, সাপের মতোই ফোঁস ফোঁস শব্দ করতে লাগলো, তাহলে আমি হয়তো একটুক্ষণের জন্য ভয় পেতে পারি, ভয় পেয়ে পালিয়েও যেতে পারি। তা বলি কি আমি বিশ্বাস করব দড়ি হঠাৎ সাপ হয়ে যেতে পারে? দড়ি যদি সাপ না হয় তাহলে তুমি তা দেখবেই বা কি করে? দরজা ঠেলে একজন ঘরে ঢুকল। তার হাতের গোল ট্রেতে 1 পট চা আর 2টো কাপ। কাকাবাবু ক্যাপ্টেন নরবুকে বললেন, এই লোকটাকে জিজ্ঞেস করো তো, সন্তু কোথায়? ক্যাপ্টেন নরবু নিজের ভাষায় সে কথা জিজ্ঞেস করায় লোকটি দুদিকে শুধু মাথা নাড়ল কয়েকবার, তারপর বেরিয়ে গেল। অর্থাৎ সে কিছু জানে না। কাকাবাবু কাপে চা ঢেলে একটা চুমুক দিয়ে বললেন, এরা বেশ অতিথি পরায়ণ। যখন চা দরকার তখনই ঠিক এসে যায়, চাইতে হয় না। চাটা খেতেও বেশ ভালো। তোমার মাথায় ব্যান্ডেজ কে বাঁধলো? জানি না, আমার মাথায় চোট লেগেছিল, এরাই ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। মাথায় খুব ব্যথা আছে এখনো। আচ্ছা রাজা, তুমি কেন দড়ির সাপ হয়ে যাওয়ার কথা বলছিলে? ওরকম কি কেউ কখনো দেখে? স্টেজে ম্যাজিশিয়ানরা যখন তখন দেখায়, একদম সত্যি বলে মনে হয়। কিন্তু কাল যা দেখছি তা ম্যাজিক হতে পারে না। মরা মানুষের মাথার খুলির চোখ দিয়ে কিছুতেই আলো বেরোতে পারে না, কিছুতেই পারে না। নিজের চোখে যদি সেরকম কখনো দেখি তাও বিশ্বাস করা উচিত নয়। রাজা, এসব তোমার গোঁড়ামি। তোমার আমার জানার বাইরেও আরো অনেক কিছু থাকতে পারে। আমাদের যুক্তিবোধের বাইরেও অনেক কিছু ঘটে। মহাপুরুষ প্রাচীন লামার মুখখানা বাচ্চা ছেলের মতন, কিন্তু তার মাথার চুল ধপধপে সাদা। এরকম কেউ কখনো দেখেছে? একেবারে থুত্থুরে বুড়ো হয়ে যাওয়ার পর আবার নতুন করে দাঁত ওঠে, চোখের দৃষ্টি ফিরে আসে, মুখের কোঁচকানো চামড়া বাচ্চা ছেলেদের মতো মসৃণ হয়ে যায়। শুধু মাথার সাদা চুল কালো হয় না, তাই না? না, পাকা চুল কখনো কালো হতে পারে না। রাজা, কাল তুমিও প্রাচীন লামাকে দেখে অভিভূত হয়েছিলে। তুমি প্রথম ওকে নমস্কার করে আবার পা ছুঁয়ে প্রণাম করতে চেয়েছিলে। হ্যাঁ নরবু, আমি তাকে একবার ছুঁয়ে দেখতে চেয়েছিলাম, পারিনি বোধহয়, তাই না? তুমি কি ভাবছো প্রাচীন লামা একটা সাজানো পুতুল? আমি হলফ করে বলতে পারি তিনি একটা জ্যান্ত মানুষ। তার সারা গা দিয়ে আলো বেরোচ্ছিল। দরজাটা আবার খুলে গেল। এবার এসে ঢুকলেন বজ্রলামা। তিনি সদ্য স্নান সেরে এসেছেন, মাথার চুল ভেজা, গায়ে একটা কম্বলের তৈরি ঢোলা জামা। কাল রাতের মতোই তার হাতে একগুচ্ছ জ্বলন্ত ধূপ। দেওয়ালের একটা কুলুঙ্গিতে সেগুলো গুঁজে দিয়ে তিনি বললেন, মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো?
খুব ভালো ঘুম হয়েছে। এত বেলা হয়ে গেছে টেরই পাইনি। কালকে রাতটা আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত, কোনো দিনও ভুলব না। আপনার কাছে আমরা দারুণ কৃতজ্ঞ। বজ্রলামা কাকাবাবুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনার মাথায় এখন বেশি যন্ত্রণা নেই তো? তাহলে একটা ওষুধ দিতে পারি। না, ওষুধ লাগবে না, এখন ঠিক আছে। কি হয়েছিল বলুন তো? আমার মাথায় চোট লাগলো কি করে? আপনার মনে নেই? আপনি মহামানব প্রাচীন লামার বেশি কাছে এগিয়ে গেলেন জোর করে। আমি তো আগেই সাবধান করে দিয়েছিলাম, সাধারণ মানুষ তার দৃষ্টি সহ্য করতে পারে না বেশিক্ষণ। একমাত্র মৈত্রেয় পারবেন। লক্ষ্য করেননি, আমিও প্রাচীন লামার সামনে দাঁড়াই না, পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আপনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, তাতেই আপনার মাথার পেছন দিকটা খানিকটা কেটে গিয়েছিল। আমি জীবনে কখনো এমনি এমনি পড়ে গিয়ে অজ্ঞান হইনি। আপনি জীবনে প্রাচীন লামার মতো 3 শতাব্দী জয়ী মানুষ দেখেছেন? তা ঠিক। এই মহাপুরুষ প্রাচীন লামার কথা সারা পৃথিবীর জানা উচিত। জানবে, সময় হলেই জানবে। যখন ভগবান মৈত্রেয় আবির্ভূত হবেন, তখনই ইনি সকলের সামনে আত্মপ্রকাশ করবেন। সেদিনের আর বেশি দেরি নেই। কাকাবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে ধূপের গোছাটা দেখতে লাগলেন। কাল রাত্রে এই রকমই একটা ধূপকাঠি থেকে নানা রঙের আলোর ফুলকি ঝরে পড়ছিল একসময়। আজ অবশ্য এগুলোকে সাধারণ ধূপকাঠির মতোই মনে হচ্ছে, শুধু ধোঁয়া ছড়াচ্ছে। এবার আপনাদের ফিরতে হবে। আমিও অন্য গুম্ফায় ফিরে যাব, অনেক কাজ আছে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমার ভাইপো সন্তু কোথায়? ও, আপনাদের একটা সুসংবাদ দেওয়া হয়নি। আপনাদের সঙ্গের ছোট ছেলেটি আর ফিরে যাবে না, ও এখানেই থেকে যাবে। তার মানে? সে আর যেতে চাইছে না। আমাদের এখানে একটি গুরুকুল বিদ্যালয় আছে, 7টি ছেলে সেখানে ধর্মীয় পাঠ নেয়। আপনার ভাইপো সেই জায়গাটা সকালে দেখতে গিয়েছিল। সেখানকার সব কিছু দেখে তার এমন পছন্দ হয়ে গেল যে আমার হাত ধরে বলল সে আর ফিরে যেতে চায় না এখান থেকে। ছেলেটির মুখ দেখলেই বোঝা যায় তার খুব মেধা আছে, মনটাও পবিত্র। তা হয় নাকি? ওকে আমরা ছেড়ে চলে যেতে পারি? কয়েকদিন পরেই ওর কলেজ খুলবে। কিন্তু সে তো কিছুতেই যাবে না বলছে, এর মধ্যেই পাঠ নিতে শুরু করেছে। সে হয়তো ওর একটা ছেলে মানুষই শখ হয়েছে, আমি বললেই বুঝবে। ও আমার দাদার ছেলে, ওকে না নিয়ে আমি যদি একা ফিরে যাই, দাদা বৌদি রক্ষে রাখবেন? তাকে আমরা জোর করে ধরে রাখতে চাই না। আবার সে যদি ফিরে যেতে না চায়, তাকে জোর করে ঠেলে পাঠাতেও পারি না। কারোর মনে যদি ধর্মতৃষ্ণা জাগে, তাকে আমরা নিষেধ করব কেন? সে এখানে থাকার জন্য বদ্ধপরিকর। মুশকিল হলো তো। সন্তু যদি ফিরে যেতে না চায়, সে একেবারে ছেলে মানুষ নয়, কলেজে পড়ে, বুদ্ধিশুদ্ধি হয়েছে। ঠিক আছে, তাকে একবার ডাকুন, আমি বুঝিয়ে বলছি। ছাত্রদের এদিকে আসার অনুমতি নেই। আপনি চলুন, তার কাছে চলুন, তার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। কাকাবাবু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, চলো নরবু, ক্যামেরাটা ব্যাগে ভরে নাও। এ ঘরে আর ফিরবো না, সন্তুকে নিয়ে বেরিয়ে পড়ব। বজ্রলামা এবার অন্য একটা গলিপথ দিয়ে সবাইকে নিয়ে এলেন মঠের পেছন দিকে। সেখানে খানিকটা ফাঁকা জায়গা, তারপর টালির চাল দেওয়া একটা লম্বাটে ঘর। সেই ঘরের সামনে একটা টানা বারান্দা। সেই বারান্দায় হাঁটু গেড়ে বসে আছে নানা বয়সী 8টি ছেলে। প্রত্যেকের পরনে ঢোলা আলখাল্লা, যেন সেখানে একটা পাঠশালা বসেছে। ছাত্রদের সামনে একটা মোটা কাঠের গুঁড়ির আসনে বসে আছেন বৃদ্ধ মহালামা। কাকাবাবু পেছন দিক থেকেই সন্তুকে দেখে চিনতে পারলেন। সন্তু, এই সন্তু। সন্তু মুখ ফিরিয়ে তাকালো। অদ্ভুত ঘোর লাগা তার দৃষ্টি। কাকাবাবুকে দেখেও তার মুখে কোনো ভাব ফুটল না, সে কোনো উত্তরও দিল না। আবার মুখ ফিরিয়ে নিল।
ছাত্রদের সামনে কোনো বই নেই। বৃদ্ধ মহালামা কি যেন একটা কথা উচ্চারণ করলেন। সবাই মিলে 3 বার সেই কথাটা জোরে জোরে বলল। কাকাবাবু এবার এগিয়ে গিয়ে বললেন, এই সন্তু, উঠে আয়। সন্তু এবারে আর মুখ ফেরালো না। আশ্চর্য, আশ্চর্য। কাকাবাবু বেশ রাগী চোখে একবার তাকালেন ক্যাপ্টেন নরবুর দিকে। তারপর সন্তুর খুব কাছে গিয়ে বললেন, এই সন্তু, ওঠ, আমরা এবার ফিরে যাব। সন্তু মুখ ফিরিয়ে বিরক্তভাবে বলল, কে কে আপনি? আপনাকে আমি চিনি না। আমি কিন্তু কোথাও যাব না। আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। কাকাবাবু সন্তুর জামাটা ধরে জোর করে টেনে তুলে বললেন, এসব কি ন্যাকামো হচ্ছে? চল, আমাদের যেতে হবে। না, আমি যাব না, যাব না, যাব না। তোর কলেজ খুলে যাবে সে খেয়াল নেই? তোকে রেখে আমি একা একা ফিরবো নাকি? আপনি কে? কে আপনি? হ্যাঁ, কে? এই তাকা, আমার চোখের দিকে ভালো করে তাকা, দেখ চিনতে পারিস কিনা। সন্তু তবু মুখ ফিরিয়ে নিতেই কাকাবাবু ঠাস করে একটা চড় কষালেন তার গালে, বেশ জোরে। এ কি? ইনি কে? আমাকে মারছে কেন? আমি যাব না বলে দিলাম তো। আমাকে আমাকে এভাবে গায়ে হাত তুলছে কেন? দুজন বলশালী লোক দুদিক থেকে কাকাবাবুকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো সেখান থেকে। কাকাবাবু জোর করে নিজেকে ছাড়াবার চেষ্টা করেও পারলেন না। ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো, আমি ওকে নিয়ে যাব, নিয়ে যেতেই হবে। বজ্রলামা কাকাবাবুর সামনে এসে তার থাবার মতো বিশাল হাত দিয়ে কাকাবাবুর থুতনিটা চেপে ধরে বললেন, ছি, এখানে চেঁচাতে নেই। এখানে কেউ কাউকে মারে না। ওই ছেলেটি যাবে না, আপনারা ফিরে যান। না, আমি সন্তুকে না নিয়ে যাব না। যে লোক দুটি কাকাবাবুকে ধরে আছে তাদের আদেশ দিলেন বজ্রলামা। তারা কাকাবাবুকে ঠেলতে লাগলো ফাঁকা জায়গার দিকে। কাকাবাবু এবার বৃদ্ধ মহালামার দিকে তাকালেন। তিনি আগাগোড়া সব কিছু দেখছেন চোখ পিটপিট করে। কাকাবাবু তার উদ্দেশ্যে ব্যাকুলভাবে বললেন, মহালামা, মহালামা, আপনি বিচার করুন। আমাকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে। আমার ভাইপোকে আটকে রাখবেন না, ছেড়ে দিন। বৃদ্ধ মহালামা বললেন, ওয়েলকাম, ওয়েলকাম। বৃদ্ধ মহালামার কাছ থেকে সাহায্য পাবার কোনো আশা নেই। উনি কেবল ওই একটি ইংরেজি শব্দ জানেন। বজ্রলামার কোনো কাজে বাধা দেবার ক্ষমতাও বোধহয় ওর নেই। কাকাবাবুকে যে লোক দুটো ঠেলছে তাদের গায়ে দৈত্যের মতো শক্তি। কাকাবাবু আর একবার মুখ ফিরিয়ে প্রায় আর্তচিৎকার করে উঠলেন, সন্তু, সন্তু, তুই আমার সঙ্গে আসবি না? সন্তু, না না না, আমি যাব না। আমি বলে দিলাম তো আমি যাব না। তারপরে একই কথা কেন বলা হচ্ছে? আমি যাব না। আর আপনি আমার গায়ে হাত তুললেন কোন সাহসে? কাকাবাবু চোখ বুজে ফেললেন। বোধহয় তার চোখে জল এসে যাচ্ছিল। তিনি অতি কষ্টে সামলালেন। সন্তুকে নিয়ে তিনি কতবার কত জায়গায় গেছেন। কেউ কাকাবাবুকে জোর করে ধরে রেখেছে, অথচ সন্তু সাহায্য করতে ছুটে আসছে না, এরকমটা আগে কখনো হয়নি। লোক দুটো কাকাবাবুকে ঠেলতে ঠেলতে নিয়ে এলো দেওয়ালের কাছে। সেখানে একটা ছোট্ট দরজা রয়েছে। সেই দরজা দিয়ে কাকাবাবুকে নিয়ে আসা হলো বাইরে। তার হাত থেকে ক্রাচ দুটো আগেই খসে গেছে। লোক দুটো এবার প্রায় চ্যাংদোলা করে কাকাবাবুকে তুলে এনে বসিয়ে দিল একটা টাট্টু ঘোড়ার ওপর। কাকাবাবু কোটের পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন। রুমাল বের করতে গিয়ে কোটের ভিতরের পকেটে তার রিভলভারটায় হাত ঠেকে গেল। কাকাবাবু সেই পকেটে হাত ঢুকিয়েও থেমে গেলেন। না, এখানে রিভলভার দেখিয়েও কোনো লাভ হতো না। সন্তু নিজেই যে আসতে চাইছে না। একটু পরেই ক্যাপ্টেন নরবু কাকাবাবুর ক্রাচ দুটো হাতে নিয়ে দ্রুত এগিয়ে এলো এদিকে। কাছাকাছি আরও কয়েকটা টাট্টু ঘোড়া বাঁধা রয়েছে। ক্যাপ্টেন নরবু আর একটা ঘোড়ার পিঠে চেপে বললেন, চলো চলো চলো, যাওয়া যাক। দুজনের ঘোড়া চলতে লাগলো ধীর কদমে। কি হলো বলো তো?
সন্তু তোমাকে চিনতেই পারলো না? কাওয়ার্ড, কাওয়ার্ড! দুটো লোক যখন আমাকে চেপে ধরলো তখন তুমি আমাকে একটু সাহায্য করতে পারলে না? সাহায্য মানে কি সাহায্য করব? ওরা তো তোমাকে মারেনি। মারলে নিশ্চয়ই আমি প্রতিবাদ করতাম। তুমি হঠাৎ সন্তুকে চড় মারতে গেলে কেন? রাগের মাথায় ওই কাজটা তুমি ঠিক করোনি। বেশ করেছি, বেশ করেছি। আমার ভাইপোকে আমি দরকার হলে একটা চড় মারতে পারবো না? সন্তুকে আরো 2-3টে চড় মারতে পারলে ঠিক কাজ হতো। কি বলছো রাজা? ধর্মস্থানের মধ্যে এরকম ভাবে কাউকে মারা ঠিক নয়। কাল রাতে বজ্রলামা একজন প্রহরীকে লাথি মারেনি আমাদের সামনেই? ও, সে লোকটা ঘুমোচ্ছিল। তার কাজে গাফিলতির জন্য শাস্তি দেওয়া হয়েছে, সেটা অন্য ব্যাপার। ওরা সন্তুকে এখানে আটকে রেখে দেবেন? সন্তুকে না নিয়ে আমি ফিরে যাব? সন্তু নিজেই যে আসতে চাইছে না। বজ্রলামা অন্যায় কিছু তো বলেননি। সন্তু নিজে ওখানে থেকে যেতে চাইলে তাকে ওরা জোর করে তাড়িয়ে দেবে কি করে? সন্তু আসতে চাইছে না তা ঠিক নয়। সন্তুকে ওরা জোর করে ধরে রেখেছে। সন্তু নিজের মুখে কতবার বলল সে আসবে না? তুমি আমি নিজের কানে শুনলাম। সন্তু নিজের মুখে বলেছে, তুমি আর আমি নিজের কানে শুনেছি। তবুও ওটা সত্যি নয়। ওটা সন্তুর মনের কথা হতে পারে না। ওরা সন্তুকে সম্মোহন করেছে। ওর চোখ দুটো অন্যরকম, দেখনি? হ্যাঁ, কি করেছে বললে? সম্মোহন, হিপনোটাইজ করেছে। কাল থেকেই আমার সন্দেহ হয়েছিল ওই বজ্রলামা সম্মোহন করে সন্তুর মনটাকে বশ করেছে। সন্তু বারবার ওই নো ফিভার, নো পেইন বলছিল। সন্তু কখনো ওভাবে কথা বলে না। সন্তুর ওই ঘোর কাটানোর জন্যই ওকে আমি চড় মেরেছিলাম। শোনো রাজা, সম্মোহন হোক আর যাই হোক, সন্তু এখন আর আসতে চাইছে না, এটা তো ঠিক। 2-3টে দিন এখানে ছেলেটা থাকুক না। 2-3 দিনের বেশি ওর ভালো লাগবে না, তারপরও নিজেই চলে আসবে। এই কদিন তুমি আমার বাড়িতে থেকে যাও, আমরা রোজ সন্তুর খোঁজ দেব। না, সন্তুকে আমি এখানে একদিনও রাখতে চাই না। আরে পাগলামি করো না, এখন ফিরে গিয়ে কোনো লাভ নেই। বজ্রলামার ইচ্ছার বিরুদ্ধে আমরা সন্তুকে কিছুতেই জোর করে ফিরিয়ে আনতে পারবো না। আমরা দুজন গায়ের জোর দেখালেও সুবিধে হবে না। কাকাবাবু ঘোড়াটা থামিয়ে পেছন ফিরে তাকালেন। তার মুখখানা রাগে লালচে হয়ে গেছে, চোখ দুটো জ্বলছে। আমি আজই পুলিশ ডেকে এনে সন্তুকে উদ্ধার করব। এর মধ্যে যদি সন্তুর কোনো ক্ষতি হয়, ওই বজ্রলামাকে আমি শেষ করে দেব। এদের এই সব কিছু আমি ভেঙে গুঁড়িয়ে দেব। কাছাকাছি থানা কোথায় আছে? এখানে একটু বড় থানা আছে বিজন বাড়িতে। চলো সেখানে। একটু দূরেই ডিংলা ঝর্ণা। আজ তাতে জল খানিকটা বেশি, তবুও পার হওয়া গেল কোনো মতে। এবারে এসেই কাকাবাবু জিজ্ঞেস করলেন, বিজন বাড়ি কোন দিকে? খানিকটা দূর আছে, চলো আগে আমরা এই ঘোড়া নিয়েই আমার জিপটার কাছে যাই। জিপে করে বিজন বাড়ি যেতে সুবিধে হবে। কাকাবাবু 2-1 মুহূর্ত চিন্তা করে বললেন, ঠিক আছে, জিপটাই নেওয়া যাক। তার যেন আর একটুও দেরি সহ্য হচ্ছে না। জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা, দিনের আলোয় চেনার কোনো অসুবিধে নেই। কাকাবাবু খুব জোরে ঘোড়া ছুটিয়ে দিলেন। শুনছিলে কাকাবাবু ও বজ্রলামা উপন্যাসের 3য় পর্ব। কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায়। এই উপন্যাসের 4র্থ তথা অন্তিম পর্বের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, আই বাটনে এবং পিন্ড কমেন্টসে। তাহলে যাও চটপট শুনে নাও, শেষে কি হবে সেটা তো জানতে হবে। কাকাবাবু কি শেষমেশ পারলেন সন্তুকে উদ্ধার করতে? গল্প পাঠে ছিল রণদীপ। কাকাবাবুর চরিত্রে ছিলেন রাজা ভট্টাচার্য। সন্তুর ভূমিকায় ছিলাম আমি অনুভব। ক্যাপ্টেন নরবুর ভূমিকায় ছিল ইভান। বজ্রলামার চরিত্রে ছিল ইন্দ্রনীল ও মহালামার চরিত্রে ছিল তমাল। শব্দগ্রহণে ছিল রণজয়। আবহ সৃষ্টি এবং স্পেশাল এফেক্টসে ছিল ম্যাক্স। নাট্যরূপে সাহায্য করেছে নীল
বিশেষ সহযোগিতায় লিও, নির্দেশনায় ছিলাম আমি অনুভব ও স্মিতা, পোস্টার ডিজাইনিং পিক্সেলের থেকে শুভমজিৎ। তাহলে কেমন লাগলো তৃতীয় পর্ব জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গল্পের আপডেটস পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।